আর্টিকেল 324 অন্তর্গত অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করবার জন্য ইলেকশন কমিশনকে ভারতীয় সংবিধান যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতার সূত্র ধরে আমরা অতীত এপিসোডগুলোতে আপনাদেরকে জানিয়েছিলাম যে অস্ত্র উদ্ধার মানে নিরস্ত্রীকরণ এবং যে সমস্ত সমাজবিরোধী দাগী অপরাধী ওয়ারেন্ট প্রাপ্ত তাদের নির্বাচন কমিশন প্রিভেন্টিভ অ্যারেস্ট এটাকে বলা হয়, সেটার মাধ্যম দিয়ে শান্তিপূর্ণ ভোট পরিচালনা করবার জন্য তারা সেই পদ্ধতি গ্রহণ করে। অতীতে বিভিন্ন রাজ্য, কেন্দ্র সরকারের লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন সব ক্ষেত্রে এটা দেখা গেছেও। কিন্তু এর আগের যে কয়েকটা নির্বাচন গেছে সেখানে এই ধরনের মেজারমেন্টগুলো ছিল অনুপস্থিত। ফলত খুল্লা ভোট লুট, ছাপ্পা ইত্যাদির ফলে মানুষের গণতান্ত্রিক যে মতামত সেই মতামতটা চাপা পড়ে থাকতো এবং যাকে বলে যে রিগিংয়ের ফলে একটি দল দীর্ঘদিন ধরে দলদাস প্রশাসন এবং পুলিশকে ব্যবহার করে সেই ক্ষমতাটাকে করায়ত্ত করে রেখেছিল। কিন্তু সেটা মানুষের দেওয়া রায়ের ক্ষমতা নয়। না পৌরসভায় ভোট দিতে দিয়েছে, না কখনো পঞ্চায়েতে ভোট দিতে দিয়েছে, না বিধানসভায় ভোট দিতে দিয়েছে, না লোকসভায় ভোট দিতে দিয়েছে। এমনকি আগে যেমন বলা হতো যে লোকসভার ভোটটা অন্তত অনেক খোলামেলা পরিবেশে হতো, এবারে ওরা লোকসভার ভোটটাও 2024 যেভাবে করেছে তাতে মানুষ সেখানেও গণতান্ত্রিক রায় দিতে পারেনি। কিন্তু এবার নির্বাচন কমিশন একদম প্রথম থেকেই বলেছি না, এসআইআর এর পুরো পর্যায়টা 5-6 মাস এখানে পশ্চিমবঙ্গের মাটিতে টুল পেতে বসে থেকে তারা বুঝেছে পশ্চিমবঙ্গ কি বস্তু, ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় যে তা অনেক আলাদা সেটা তারা দীর্ঘদিন ধরে দেখেছে, তথ্য কালেকশন করেছে। সেই তথ্য দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে তার ঝাড়াই বাছাই যাচাই সমস্ত কিছু হয়েছে। যে সমস্ত ব্যবস্থাগুলো পরপর শুরু করেছে এমসিসি চালু হওয়ার পর থেকে, সেই স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিবের নির্বাচনের কাজে থেকে বার করে দেওয়া থেকে শুরু করে লাগাতার সাসপেন্ড এবং ট্রান্সফার, জানিয়ে আবার এই তৃণমূল কংগ্রেস এমনকি সুপ্রিম কোর্টে সওয়াল করেছে, হাইকোর্টে সওয়াল করেছে, দুটোতেই পর্যুদস্ত হয়েছে এবং হাইকোর্ট এই কথা পর্যন্ত বলেছে যে নির্বাচন কমিশন তো আইনের মধ্যে থেকে কাজ করছে, আইন ভঙ্গটা কোথায় হলো সেটা আপনারা দেখান। গতকাল থেকে আজ পর্যন্ত এখনো পর্যন্ত সূত্রের খবর, যেটা আপনারাও এখনো পর্যন্ত জেনে গেছেন, যে এটা আপনারা দেখছেন শ্রুতি দর্শক, এই যে খবর ইকোনমিক টাইমসের খবর এবং পাশাপাশি MSNও আছে, পাশাপাশি আপনার টাইমস অফ ইন্ডিয়ার খবরও আছে। সবকটি প্রথম সারির যে সমস্ত সংবাদপত্র সবকটাতেই এই খবরটা বেরিয়েছে। 135 জন দাগী তাদের অ্যারেস্ট করেছে ইলেকশন কমিশনের মাধ্যম দিয়ে বা অর্ডারে। এবার সেগুলো কোথায়? সেগুলো মূলত যে সমস্ত জেলাগুলো সব সময় খবরের শিরোনামে থাকে, সেই খবরের শিরোনামে থাকা জেলাগুলি মালদা, মুর্শিদাবাদ, বালুরঘাট, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। আপনারা দেখতেই পাচ্ছেন পরিষ্কারভাবে এই সমস্ত জেলাগুলো থেকে এই অ্যারেস্টটা সংগঠিত হয়। এবং তার ঠিক পরে তার সাথে আপনাদের এর আগের এপিসোডগুলোতে দেখিয়েছিলাম যে কি পরিমাণ অস্ত্র নির্বাচন কমিশন উদ্ধার করছে বিভিন্ন জায়গাতে রেড করে। MSN এর সেই খবরটা, এখন খবরটা পড়ে বলতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, কিন্তু আমরা পরিমাণটা পর্যন্ত জানিয়ে দিয়েছিলাম ইলেকশন কমিশন যে প্রেস নোট দিয়েছিল সেটার মাধ্যম দিয়ে। একটু আগের এপিসোডগুলো আপনারা দয়া করে একটু দেখবেন। এখন এই সমস্তর মাধ্যম দিয়ে কি কলকাতা পুলিশও বসে আছে? দেখুন কলকাতা পুলিশের পোস্ট, এখানে কলকাতা পুলিশ পোস্ট করে জানাচ্ছে, ahead of assembly elections a massive city-wide drive was carried out last night under senior officers supervision। এটা 17 এপ্রিলের ওনাদের পোস্ট, দুপুর 2:26 সেখানে তারা কি করেছে? 53টি ওয়ারেন্ট এক্সিকিউটেড, যতগুলো ওয়ারেন্ট ছিল সেগুলোকে তারা নিষ্পত্তি করেছে, যে মানে ধরপাকড় করেছেন সেই ওয়ারেন্টগুলোর। 94টা মানে 94 অ্যাকিউজড অ্যারেস্টেড ইন স্পেসিফিক কেসেস। 94টা অভিযোগ ছিল, তাদেরকে অ্যারেস্ট করেছেন। আর 372 ডিনাইড
ফর ডিসঅর্ডারলি কন্ডাক্ট। 372টা এই ধরনের কেস সংগঠিত করেছেন তারা, মানে যারা মানে অসামাজিক কাজকর্ম এইগুলো করেন। মানে কলকাতা পুলিশও কিন্তু আলাদাভাবে বিবৃতি দিয়ে সেটা জানিয়েছে। এবার পাশাপাশি কি, যেই এই ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস তারা কি করেছে, কলকাতা হাইকোর্টে গিয়ে একটি মামলা রুজু করে দিয়েছে আজকেই, যে আবার সেই একই অভিযোগ, ঠিক যে অভিযোগ নিয়ে বলেছিল টার্গেট করে করে এসআইআর এর নাম কেটে দিচ্ছে, সেইটা নিয়ে সুপ্রিম কোর্টে মানে হুজ্জুতি তো করার সীমা পরিসীমা থাকলো না, এবং সেটা নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে ঠিক যেভাবে ফেঁসে গেছিল, এবার পুরোটাই কোর্ট করছে আর তোমার বলার কিচ্ছু নেই নেই নেই। ঠিক একই রকমভাবে আবার কোর্টে গেছে, আবার নাকি টার্গেট করে করে অ্যারেস্ট করা হবে, মহাশয় যেন অ্যারেস্ট না করা হয়। মূলত আবেদনের যে প্রসঙ্গটা অন্তত সেটা সূত্রের মাধ্যম দিয়ে আমরা যেটা জানতে পারলাম, সমস্ত সংবাদ মাধ্যম থেকে আপনারাও জানতে পারছেন। এখন বিষয় হচ্ছে, হ্যাঁ, কলকাতা হাইকোর্ট সেটা গ্রহণও করেছে মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে, এবং সেটা দ্রুত শুনানিরও মানে একটা অ্যাসিওরেন্স দিয়েছেন। কিন্তু সেটা কবে লিস্ট, সেটা কিন্তু এখনো পর্যন্ত লিস্টে আমরা অন্তত দেখতে পাইনি। এখন বিষয় হচ্ছে যে একটি নিরাপদ ইলেকশনের স্বপ্ন যখন বাংলা দেখছে, তখন এত উদ্বেগটা কিসের? ওয়ারেন্ট প্রাপ্ত অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত যারা, তাদের নির্বাচন কমিশন সাময়িকভাবে যে প্রিভেন্টিভ অ্যারেস্টের মাধ্যমে জেলে পুরবে, তাতে তো সাধুবাদ জানানো উচিত। তার কারণ পুরো একটি দল যদি অপরাধী দ্বারা তৈরি হয়ে যায়, তখন তো সেই থিওরি খাটে না, তখন বরং তাকে বাঁচানোর জন্যে যা যা কিছু করবার তাই তাই করা হয়। আলোচনার এই পর্যায় পর্যন্ত আসাতে আপনারা ভাবছেন এরপর কি বলবো। খেয়াল করে দেখুন তো, এই দাগিদের নিয়ে তাদের নেত্রী কি বলেছিলেন ওই 2011 সালের পর, যে তিনি ওই ভবানীপুর থানা থেকে তিনি অপরাধীদের ছাড়িয়ে নিতে গেলে গিয়েছিলেন পুলিশের এগেনস্টে গিয়ে, এবং বলেছিলেন তিনি নাকি গুন্ডাদের কন্ট্রোল করেন। তারপরে কি হয়েছিল? তারপর এই তৃণমূল কংগ্রেস পরবর্তীকালে কাদের প্রশ্রয় দিয়েছে? সেই বকটুই কাণ্ড, যাকে বলা যায় যতুগৃহ কাণ্ড। যতুগৃহতে পাণ্ডবের কিছু হয়নি, অন্যরা মারা গেছিলেন তাতে। আর বকটুই কাণ্ড থেকে শুরু করে কামদুনি, আরজি কর, ওই আগের পার্ক স্ট্রিট, একদম হালের আরো যে সমস্ত ঘটনাগুলো, অভয়াকাণ্ড, সব কটাতে এই দলটা, আর ওই ল কলেজে ছাত্রী ধর্ষণ, কত আছে, প্রত্যেকটাতে একটা নির্দিষ্ট উদ্দেশ্য দেখা গেছে, সেটা হচ্ছে অপরাধীদের বাঁচানোর জন্য একটা ফুল টিম অফ লয়ার্স, ভারতের শীর্ষ লয়ারদের, তাদের মধ্যে কারা কারা পড়েন? সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি, শ্যাম দেওয়ান, তারপরে মাননীয় মেনকা গুরুস্বামী। তাদের মধ্যে আবার ওই করা হয়েছে, মানে পুরস্কার দেওয়া হয়েছে এই মেনকা গুরুস্বামী, এই ধরনের লয়ারদের রাজ্যসভায় সাংসদ করে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আরজি করের তদন্ত শেষ হয়েছে কি? তথ্য প্রমাণ কারা লোপাট করলো? সারদার তথ্য প্রমাণ কারা লোপাট করেছিল? তিনি তো আবার জামিনে থাকা অবস্থায় কলকাতা পুলিশের ডিজিপি হয়ে গেছিলেন, হয়ে গেল আইপ্যাক ইডি কাণ্ড, সেখানে আবার সেই টিমটা, প্রশাসনের টিম সহ মুখ্যমন্ত্রী চলে গেলেন, গিয়ে সেখান থেকে ফাইলপত্র বার করে আনলেন। যদিও বিচারাধীন বিষয় নিয়ে কিচ্ছু বলবো না, সেটা আদালতের বিচারাধীন, কিন্তু জিনিসটা তো দৃষ্টিকটু। আর এইটা অন্তত বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে এতদিনে। এই একটু আগের এপিসোডে আপনাদেরকে দেখিয়েছি যে কত রকম কৌশলে ভোট লুট করা যায়, সেটা এখনো করবার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এখন কি হয়েছে, ওই যাকে বলে প্রতিরোধের সম্মুখীন হয়ে যাচ্ছে। প্রত্যেকটা জায়গাতে মানুষ প্রতিরোধ করে দিচ্ছে সেই চেষ্টাটা।
এটাই প্রয়োজন, মানুষকে প্রতিরোধটা করতে হবে। কিন্তু কি আশ্চর্য, পুরো একটা দল পুরো শাসন ক্ষমতাটা তারা যতদিন ধরে ভোগ করেছিল, এই আর মাত্র কদিন পরে তো নতুন সরকার গঠন হবে, মানুষ পরিবর্তন আনবে, সব মানুষ এটা অন্তর থেকে বিশ্বাস করে, সব মানুষ বিশ্বাস করে। যারা ভাবছে যে হয়তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঘুরছে কর্মী টর্মী, তারা পর্যন্ত ভোট দেবে না, তারাও ওই দলকে ভোট দেবে না, কারণ তারাও চাইছে, তাদেরও ঘরে মা বউ মেয়ে সন্তান সন্ততি সবাই আছে, তাদের ভবিষ্যৎ আছে। তারা চায় না আর একটা আরজি কর, তারা আর একটা কামদুনি চায় না, তারা চায় না যে এই রকম চাকরি বাকরিহীন একটা বন্ধা রাজ্য তৈরি হোক, শিল্প দূর হয়ে যাক, তারা সেটা চায় না, তাই তারা পাল্টাবে। কিন্তু দাগিদের দিয়ে একটি দল তৈরি শুধু না, নিজেদের আবার ঘোষণা করছে যে ওদের অ্যারেস্ট করো না, দাগিদের অ্যারেস্ট করো না। কি আশ্চর্য, যাকে বলে হরি হরি, এসবও শুনতে হচ্ছে। কাজেই এই সমস্ত চেষ্টাগুলো না আগে চুপি চুপি হতো, আর এখন সেটা এই নির্বাচন কমিশনের কঠোর আচরণে সব এক্সপোজ হয়ে যাচ্ছে। ফলত পড়ে থাকছে একটাই মাত্র জিনিস, সেটা হচ্ছে সাধারণ মানুষকে হুমকি দাও। একটা সরকারি কি বলবো, কেয়ারটেকার গভর্নমেন্টে থাকা একটা দল, বিদায়ী শাসক দল, যে কিনা আগামী দিনে আসবে, কি কি ভালো ভালো কর্মসূচি তারা মানে আগামী দিনে রাখবে ইস্তেহারে, সেই সব নিয়ে আলোচনা করে। তা না করে তারা ঘোষণা করছে আগামী দিনে শাসন ক্ষমতায় এসে কিভাবে মানুষকে মারবে, কারোর গলায় পোস্টার ঝুলিয়ে দেবে। এই তো আগের এপিসোডে দেখালাম, বাড়ি গিয়ে গিয়ে হুমকি দিচ্ছে কিভাবে আগামী দিনে যদি ভোট না দেয় তৃণমূল কংগ্রেসকে, তার হালাত কি করবে। এই জায়গাতে মানুষকে ভাবতে হবে যে ওকে আর আসতে দেওয়ারই কোনো দরকার নেই, আসবে তবে না, আসবে তবে না বুদ্ধি খাটবে। কাজে মানুষ সেটা বুঝে নিয়েছে, পরিবর্তন এবার মানুষের অন্তরে, আর সেইটা আওয়াজ হয়ে বেরোবে, চোখের সামনে বেরোবে। আশা রাখি 4 তারিখ। আপনাদের এপিসোডগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। এত বড় ঘটনাতে আপনাদের মতামতটা খুব জরুরি, এবং আপনারাও কি চান সেটা লিখে এপিসোডটাকে একটু শেয়ার করুন। আপনাদের ইচ্ছা হলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং নোটিফিকেশানটাকে অন রাখুন। আপনাদের সঙ্গে আমি এতক্ষণ ছিলাম প্রবীর রায়চৌধুরী। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।